তোমাদের অনেকের কমেন্ট অনুযায়ী মাটি দিয়ে আজ প্রথমে বানিয়ে দেখাবো একটি হাঁস। সেজন্য বেশ খানিকটা মাটি নিয়ে কিছুটা পটলের মতন আকার করে একদিকের মাটিটা বেশ লম্বা করে নিচ্ছি, আর এই লম্বা অংশটা হবে হাঁসের গলা। তাই এই লম্বা অংশটা চেপে চেপে একটু উঁচু করে নিলাম, যেমনটা হাঁসের গলা হয়। পেছনের দিকে লেজটাও ঠিক করে নিলাম। তারপর গলার ওপর থেকে খানিকটা মাটি বাদ দিয়ে খানিকটা গোল মাটি বসিয়ে এখানে দেখো হাঁসের মাথাটা করে ঠোঁটটাও বানিয়ে নিলাম। এক্সট্রা মাটি দিয়ে আলাদাভাবে হাঁসের ডানা তৈরি করা সম্ভব, তবে এখানে আমি সেটা করলাম না। এই ছুরিটা দিয়ে হাঁসের ডানার মতন এঁকে দিলাম। তোমাদের অনেক দিন থেকে করা অনেকের কমেন্ট অনুযায়ী দেখো এখানে কিন্তু আমি মাটির হাঁস বানিয়ে দেখিয়ে দিলাম। আগের দিনের লং ভিডিওতে দেখা এই ছোট্ট ভাইটার কথা মনে আছে তো, যাকে তোমরা আমার চ্যানেলে প্রথম দেখেছিলে মিনি কিচেনের ভিডিওতে। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো মাটির সমস্ত জিনিস একসাথে করে দেখিয়েছিলাম, আর জিনিসগুলো সাজানোর পর যখন ভিডিও করা হয়ে গেছিল তখন এরকম ছোট ছোট বাচ্চাদের ডেকে তাদের পছন্দ মতো জিনিসগুলো আমি তাদের দিয়ে দিয়েছিলাম। আর একদম শেষে যেগুলো কেউই নেয়নি সেগুলো কিন্তু আমি মাটির হাঁড়িতে ভিজিয়ে দিয়েছিলাম, সেটা তোমরা দেখেছো। এটা ছিল আগের দিনের ভিডিওর কিছু অংশ। তো চলো আজকের ভিডিওতে ফিরে আসা যাক। কিছুদিন পরেই যেহেতু সরস্বতী পূজা, তাই ভাবলাম চলো হাঁসটা যেহেতু তৈরি করেছি তাই হাঁসের ওপর না হয় একটা ছোট্ট করে সরস্বতী দেবী তৈরির চেষ্টা করি। আর এই ভাবনাটা কিন্তু বেশ অনেকক্ষণ পরে এসেছে, কারণ তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে হাঁসটা কিন্তু বেশ শুকিয়ে গেছে। তারপর এর ওপর ঠাকুরটা তৈরি করছি। সেজন্য এখানে দেখো প্রথমেই পায়ের অংশটা দিয়ে শুরু করে বডিটাও সুন্দরভাবে জয়েন্ট করে নিচ্ছি। এবার বানিয়ে নেব হাত দুটো। সেজন্য বেশ খানিকটা মাটি সরু রোল তৈরি করে দেখো দুটোই একই মাপে কেটে নিয়ে এখানে দেখো খানিকটা হাতের মতন দেখতে তৈরি করে নিচ্ছি। তবে এগুলো তৈরি করে সাইডে রেখে দিলাম, কিছুক্ষণ পর জয়েন্ট করব। তার আগে পায়ের দিকে ফাঁকা অংশে মাটি দিয়ে পূরণ করে সমান করে নিলাম। তারপর এখানে দেখো খানিকটা মাটি চ্যাপটা করে হাফ করে কেটে এইভাবে ডিজাইন করে দিলাম। এবার মাঝ বরাবর মাটিটা সমান করে জল দিয়ে হালকা করে পুরোটাই মসৃণ করে নেব। একদম নিচে পাটা আর আলাদাভাবে তৈরি করলাম না, মাটিটাই খানিকটা বাঁকা করে পায়ের মতন দেখতে করে দিলাম। এবার তৈরি করব দেবীর জন্য ছোট্ট একটি বিনা। সেজন্য খানিকটা মাটি গোল করে চ্যাপটা করে নিয়েছি, আর একটা সরু মাটির রোল চ্যাপটা করে দেখো দুটো সুন্দরভাবে জয়েন্ট করে একটা বিনা তৈরি করে নিচ্ছি। মোটামুটি ভাবে বিনাটা তৈরির পর জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে পাশে রেখে দিলাম। তারপর দেখো বিনাটা বসানোর জন্য এখানে খানিকটা মাটি তুলে নিলাম কোলের ওপর থেকে, আর শাড়ির ভাঁজগুলো ঠিক করে নিলাম। এবার দেখো দেবীর বাদিকের হাতটা লাগিয়ে দিলাম। তারপর বিনাটা বসিয়ে দেব আর হাতটা একটু চেপে দেব বিনার ওপরে। তারপর ডান দিকের হাতটাও লাগিয়ে বেশ খানিকটা মাটি দিয়ে গোল তৈরি করে দেবীর জন্য মুখমণ্ডলটা বানিয়ে নিচ্ছি। তবে ঠাকুরের এই মুখমণ্ডল তৈরি আমার কাছে কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। তবে আগের বারে যে দুর্গা মূর্তিটা তৈরি করেছিলাম তার মুখমণ্ডলটা মোটামুটি ঠিকই ছিল, তবে এবারেরটা আমারই মনে হচ্ছে যে তেমন ভালো হয়নি। এবার মাটি দিয়ে খুবই ছোট ছোট করে দুটো কান তৈরি করে মুখমণ্ডলের সাথে জয়েন্ট করে গলার সাথে মুখমণ্ডলটা জয়েন্ট করে দিলাম। তারপর ব্যাক সাইডে চুলও বানিয়ে দিয়েছি। এই হাঁসের ওপর বসে থাকা সরস্বতী দেবীর জন্য একটা ছোট জলাশয় তৈরি করব ভাবলাম। তারপরে ভাবলাম চলো একটা চৌকো মাটি তৈরি করে নিই যার ওপর হাঁসটা বসে থাকবে। সেজন্য খানিকটা মাটি বেলে চৌকো করে কেটে নিলাম। তারপর দেখো হাঁসটা বসিয়ে দিলাম, তার ওপর এবার বানিয়ে নেব ছোট্ট একটি পদ্ম ফুল। সেজন্য খানিকটা মাটি মাঝখানে রেখে দেখো সাইডে পাপড়িগুলো সাজিয়ে নিচ্ছে, আর পাপড়িগুলো সাজানোর পর মাঝখানের মাটিটা চেপে বসিয়ে দেবো। মাঝের মাটিটা চ্যাপটা করে দেওয়ার পর একটা কাঠি দিয়ে মাটিটা ফুটো ফুটো মতো দেখতে করে নিলাম, যেমনটা থাকে পদ্ম ফুলের ভেতরে। এবার দেখো খুবই সামান্য মাটি দিয়ে একটা ছোট্ট গোল চ্যাপটা করে নিয়েছি, আর একদিকটা ফাঁকা করে নিয়েছি। আসলে এটা তৈরি করলাম পদ্ম পাতা। সব শেষে ছোটখাটো কিছু গয়নাও অ্যাড করেছি। আর আজকের মাটি দিয়ে ছোট্ট সরস্বতী ঠাকুরটা তৈরি হয়ে গেছে। চলো এবার এটা শুকানোর পর রং করে ফেলা যাক। শুকানোর পর দেখলাম পদ্ম ফুলটা ভালোভাবে লাগেনি, তাই খুবই সহজে উঠে গেছে। তাই সেটা সাইডে রেখে এখানে দেখো প্রাইমার করা শুরু করলাম। প্রথমে হাঁসের ওপর থাকা দেবী মূর্তিটিতে প্রাইমার করে নিচ্ছি, তারপর হাঁসটিতে প্রাইমার করব। তোমাদের বলার আগে আমিই বলে দিই, হাঁসটা দেখতে যাও একটু সুন্দর লাগছে, দেবী মূর্তির মুখমণ্ডলটা সত্যিই খুব খারাপ হয়েছে। ভেবেছিলাম ফেস কাটিংটা একটু কার্টুন টাইপ করার চেষ্টা করবো, তবে সত্যিই জিনিসটা দেখতে খুবই খারাপ লাগছে। তো চলো রং করার পর দেখা যাক ফাইনাল লুকটা দেখতে কেমন লাগে। এখানে দেখো সবশেষে উঠে যাওয়া ছোট্ট পদ্ম ফুলটিতে প্রাইমার করে নিচ্ছি। হাঁসের রংটা এখানে সাদাই রাখবো, তাই প্রাইমারটা শুকানোর পর আবারও সুন্দর করে সাদা রংটা করে নিলাম। এখানে দেবীর শাড়ির রংটা হালকা হলুদ করে নিচ্ছি। হাত মুখ এবং পায়ের কিছুটা অংশ রং করার জন্য এই হালকা স্কিন কালারটা ব্যবহার করছি। শাড়িতে হলুদ রং করলেও ব্লাউজের অংশটা লাল রং করছি, আর শাড়িতে বেশ কিছু লাল রঙের ছোট ছোট টিপ টিপ মতো করে নেব। তবে তার আগে পাড়ের অংশে হালকা করে বর্ডারের মতন করে নিচ্ছি। নিয়ামা শ্রুতি, ধন্যবাদ আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য। এছাড়াও তোমরা কয়েকজন কমেন্ট করেছিলে যারা নাম লেখনি।
এবার শুরু করলাম মুখমণ্ডলের কাজ, আর কাজটা শুরু করলাম চোখ দিয়ে। চোখটা সুন্দরভাবে এঁকে নেওয়ার চেষ্টা করলাম, তবে কতটা কি ভালো বা মন্দ হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। চুলে কালো রং করে দিলাম, তারপর একদম নিচে হাঁস যেখানে রয়েছে সেটা জলের অংশ বোঝানোর জন্য নীল রং করে নিলাম। ছোট্ট পদ্ম ফুলটিতে হালকা গোলাপি রং করে ভেতরের অংশে কমলা রং এবং হলুদ রং মিক্স করে নিলাম। পাতাতে তো অবশ্যই সবুজ রং হয়, তাই পদ্ম পাতাটিতেও সবুজ রং করে নিলাম। আর তারপর বিনার রং শুরু করলাম। বিনাতে রং করার জন্য ব্যবহার করেছি সম্পূর্ণই ব্রাউন কালার এবং কিছুটা হাইলাইট করার জন্য গোল্ডেন কালার। ছোটখাটো যে গয়নাগুলো রয়েছে সেগুলোতে গোল্ডেন কালার করে নিয়ে এখানে দেখো কপালে একটা ছোট্ট টিপ দিয়ে ঠোঁটটা এঁকে নিলাম। তারপর হাঁসের ঠোঁটটাতেও রং করে নিলাম কমলা রং। পায়ে এবং হাতে হালকা করে লাল রং করে এখানে দেখো হাঁসের ডানাটা রং করার জন্য হালকা হলুদ রংটা একটু করে নিলাম। তৈরি হয়ে গেছে আমার তৈরি ছোট্ট সরস্বতী দেবীর মূর্তি। তবে সত্যি বলতে আমারই মনে হচ্ছে মুখমণ্ডলটা যদি আর একটু সুন্দর করার চেষ্টা করতাম তাহলে ঠাকুরটা সত্যিই ভালো লাগতো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।